আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, সবাই একটু দেখবেন স্ক্রিনটা দেখা যায় কিনা। রাধে রাধে। আজকে আমরা উচ্চারণ বিধিটা ভালো করে প্র্যাকটিস করব, এবং উচ্চারণ বিধি আগামী ক্লাসগুলোতেও উচ্চারণ বিধি কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস হবে। আগামী ক্লাস থেকে আমরা এই যে মূল যে চণ্ডীর যে বিভিন্ন পাঠগুলো আছে, মনে করেন যে অর্গলা স্তোত্র, দেবী কিলক স্তব, চণ্ডীর ধ্যান, এগুলো আরম্ভ করে দেবো আগামী ক্লাস থেকে, কেমন? এবং এরকমও হতে পারে যদি দেখা যায় যে আমাদের টার্গেট হলো দুর্গাপূজার আগে এই কোর্সটা শেষ করা, অন্ততপক্ষে যেন দুর্গাপুজোর আগে আপনারা চণ্ডীপাঠটা শিখে চণ্ডীপাঠ যেন দেবী মায়ের সামনে বসে দুর্গাপুজোতে করতে পারেন। এটাই হলো এই কোর্সের মূল টার্গেট, যেন আপনারা অন্ততপক্ষে চণ্ডীপাঠটা শিখতে পারেন, দেবী মায়ের সামনে বসে এই বছর দুর্গাপূজায় চণ্ডীপাঠটা যেন করতে পারেন, ঠিক আছে? তা এজন্য আমাদেরকে কোর্সটা শেষ করতে হলে যদি দেখা যায় যে আমাদের হচ্ছে না, শেষ হবে না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সপ্তাহে 2 দিন ক্লাস নিতে পারি, 3 দিনও ক্লাস নিতে পারি। দেখা গেছে যে আমরা তো প্রতি রবিবারে ক্লাস নেই, সেই ক্ষেত্রে যদি শেষ না হয়, যদি দেখা যায় যে আরও বেশি ক্লাস লাগবে, সেই ক্ষেত্রে আমরা শুক্রবারেও ক্লাস নিতে পারি। শুক্রবারে হলে কি আপনারা ক্লাস করতে পারবেন? বাংলাদেশে কিন্তু শুক্রবারে বন্ধ। হ্যাঁ পারবো। সেই ক্ষেত্রে হ্যাঁ পারবো। সেই ক্ষেত্রে আমরা শুক্রবারও ক্লাস নেব, কেমন? আগামী শুক্রবারে কোনো সমস্যা নেই দাদা, পারবো। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে যে দাদা শুক্রবারে এই সমস্যা ওই সমস্যা, আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে? আশা করি আপনারা সবাই পারবেন। দরকার হয় শুক্রবারে আমরা একটু রাত্রে একটু দেরি করে, রাত্রে দাদা সময়টা কখন হবে? একটু দেরি করেই হলো, রাত্রে 9টার দিকে, যেন আপনারা যারা চাকরিজীবী আছেন আপনারা যেন চাকরি থেকে চলে আসতে পারেন, বা যারা বিভিন্ন রকমের বাইরে কাজ আছে আপনারা শুক্রবারে, ভারতের যারা আছেন শুক্রবারে রাত্রে 9টার মধ্যে সব কাজ টাজ সেরে নেবেন, যেহেতু ওই দিন আপনাদের বন্ধ নেই। ওই দিন তো আপনাদের বিজনেস ডে যেটাকে বলে আপনাদের, আমাদের এখানে আবার ওটা সাপ্তাহিক বন্ধের দিন আমাদের এখানে শুক্রবারে। তার রাত্রে 9টার দিকে আমরা করব, অথবা যদি আপনারা বলেন যে আরও দেরিতে, তাহলে 9:30টার দিকে করব, যেন সকালে ক্লাস জয়েন করতে পারে, ঠিক আছে? আপনারা জানাবেন, ঠিক আছে? কারণ যদি শেষ করতে হয় ভালো করে, কারণ আমি একদিনে করিয়ে দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু একদিনে এগুলো দিলে এগুলো আপনারা নিতে পারবেন না, কারণ একটানা আমি যদি 2-3 ঘন্টা ক্লাস করাই, আর 2-3 ঘন্টায় যদি একদিনে যদি অনেক বেশি দিয়ে দিই, এগুলো আপনারা আসলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। সেজন্য একটু একটু করে দেওয়াটাই আমি যেটা মনে করি যে ভালো, যেহেতু একদম নতুন আপনারা, ঠিক না? এটা ভালো হবে না? সেক্ষেত্রে আমি চাচ্ছি একটু কমিয়ে দিই। হ্যাঁ ঠিক হবে, এটাই মজা হবে। হ্যাঁ, যেহেতু নতুন সেই ক্ষেত্রে একটু কমিয়ে দেওয়াটাই ভালো হবে, কারণ একই দিনে অর্গলা স্তোত্র, ধ্যান, কিলকস্তব, এগুলো আমি পড়িয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো তো আপনাদেরকে নিতেও তো হবে, শুধু আমি দিলে তো হবে না, নিতেও তো হবে, এগুলো তো ধারণ করতে হবে। সেই ক্ষেত্রে আমি চাইছিলাম যদি করা যায় আর কি, এরকম শুক্রবার সহটা করে দেবো, ঠিক আছে? তাহলে আগামী শুক্রবারে দেখি করা যায় কিনা। আমি এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই জানাবেন। আচ্ছা, তাহলে আরম্ভ করছি। এবং শুক্রবারে ক্লাস হলে আমি কিন্তু বৃহস্পতিবারে আপনাদেরকে নোটিশ দিয়ে জানাবো, গ্রুপে জানিয়ে দেবো, কেমন? শুক্রবারে ক্লাস হলে আমি আগের দিন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, অথবা শুক্রবারে সকালে জানিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমরা আরম্ভ করছি। সবাই দেখতে পাচ্ছেন তো? স্ক্রিন দেখা যায়? সবাইকে দেখতে পাচ্ছেন? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা যেন আজ্ঞে শব্দটা ব্যবহার করি, ঠিক আছে? আজ্ঞে হ্যাঁ, আজ্ঞে না, এরকম। আমরা শুধুমাত্র হ্যাঁ এরকম বলবো না, আজ্ঞে হলো মানে আজ্ঞে হ্যাঁ আজ্ঞে না, এটা কিন্তু আমাদের সংস্কৃতি, এটা আমরা ব্যবহার করব। বিশেষ করে দেখা যায় যে অনেকে জি বলে, জি, জি হয়, জি না, জি হ্যাঁ, জি না, এরকম জি ব্যবহার করার প্রয়োজন নেই, জি ব্যবহার করবেন না, এটা কিন্তু আমাদের সংস্কৃতি না। আমাদের সংস্কৃতি হলো আজ্ঞে হ্যাঁ, আজ্ঞে না, এটা আমরা ব্যবহার করব, কেমন? আর আরেকটা জিনিস বলি, আপনারা কখনো এক হাতে প্রণাম করবেন না। এক হাতে আমরা আসে না, এই যে এক হাতে আমরা কারো চরণে কাউকে প্রণাম করছে, গুরুজন কাউকে প্রণাম করছে, আমরা এক হাতে চরণ স্পর্শ করে প্রণাম করলাম, এরকম করা যায় না। আমাদের শাস্ত্রে কোথাও এক হাতে প্রণাম করা, ঠিক আছে, এরকম কোনো বিধান নেই, এক হাতের কোনো সিস্টেমই নেই আসলে। এক হাতে আমাদের কোনো কোথাও কোনো শাস্ত্রে এক হাতে প্রণাম করার কোনো রীতি নেই। এক হাতে যদি আপনি প্রণাম করেন তাহলে সেটা প্রণাম হয় না, এটা এরকম কোনো সিস্টেমই নেই আসলে। সেজন্য আপনারা অবশ্যই প্রণাম করলে 2 হাতে পা স্পর্শ করে তারপরে হাত জোড় করে প্রণাম করবেন। কাউকে যদি প্রণাম জানান বা ঠাকুর দেবতাকে যদি প্রণাম করেন, অবশ্যই 2 হাতে, কেমন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আরম্ভ করছি। উচ্চারণ বিধি দেখুন, আমি যদি একটু বাঁকা করে ফেলি তাহলে মনে হয় ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা, এটা কি আপনার এরকম সুবিধা হয় না আপনাদের জন্য? দেখুন তো, এভাবে যদি করি,
এভাবে করলে তো মনে হয় দেখা যায় খুব ভালো। দেখা যাচ্ছে? আগে দাদা হ্যাঁ ঠিক আছে, আগে হ্যাঁ এভাবে সুবিধা হচ্ছে। ঠিক আছে। তাহলে আমি মিউট করে দিচ্ছি সবাইকে। আগে হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে মিউট করে দিচ্ছি আর আমরা আরম্ভ করছি ক্লাস। সবাই 7 নম্বর শিটটা বের করবেন। 7। হ্যাঁ, রাধে রাধে। তা দেখুন, এটা হলো আমাদের গীতা স্কুলের শিট, যেটা মূলত আমরা আমাদের গীতা স্কুলের বাচ্চাদেরকে বেসিক পড়ানোর জন্য এগুলো পড়িয়ে থাকি। নিমবাগ গীতা শিক্ষা কেন্দ্র, সিলেট, বাংলাদেশ। আপনারা কখনো বাংলাদেশে যদি সিলেটে আসেন, প্রতি শুক্রবার এখানে আপনারা আসতে পারেন। প্রতি শুক্রবার সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের এখানে 2টা ব্যাচে গীতা পড়ানো হয়, একদম ক্লাস 1-এর থেকে একদম ভার্সিটি লেভেলের সকল স্টুডেন্টদেরকে। তা আমরা এখানে প্রথমেই যেটা জিনিসটা শিখবো আজকে, সেটা হলো গীতায় না, মূলত এটা আসলে গীতা, চণ্ডী যে কোনো কিছুর ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি। এটা হলো উচ্চারণ বিধি, ঠিক আছে? এই উচ্চারণ বিধি ব্যবহার করে গীতার শ্লোক পাঠ করা হয়ে থাকে, চণ্ডীর মন্ত্র পাঠ করা হয়ে থাকে, বিভিন্ন প্রণাম মন্ত্র, যত ধরনের সংস্কৃত মন্ত্র শ্লোক আছে সব কিছুই এই সকল উচ্চারণ বিধিগুলা ফলো করেই আসলে পাঠ করা হয়। তা দেখুন আমরা কী লেখা এখানে একটু পড়ি। উচ্চারণ বিধি। গীতা পাঠের ক্ষেত্রে বা চণ্ডী পাঠের ক্ষেত্রে উচ্চারণ হলো একটি মুখ্য বিষয়। রাধে রাধে। আচ্ছা, আমি স্ক্রিনটা একবার একটু শেয়ার দিই। আমি স্ক্রিনটা একবার একটু শেয়ার দিচ্ছি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আরম্ভ করছি। আচ্ছা, উচ্চারণ বিধি দেখুন সবাই। গীতাপাঠ বা চণ্ডীপাঠের ক্ষেত্রে উচ্চারণ হলো একটি মুখ্য বিষয়। গীতার শ্লোকগুলি বা চণ্ডীর মন্ত্রগুলোর শুদ্ধ উচ্চারণ না করলে চণ্ডীপাঠ পরিশুদ্ধ হয় না। তাই শুদ্ধ উচ্চারণ কি বাঞ্ছনীয়। গীতার শ্লোকগুলি মূলত সংস্কৃত বা চণ্ডীর মন্ত্রগুলো হলো মূলত সংস্কৃত, কিন্তু বাংলা অক্ষরে তা লিপিবদ্ধ থাকায় কিছু উচ্চারণ অতি গুরুত্ব সহকারে অবলোকন করতে হয়। এই যে আমি একটু আগে যেটা বললাম যে এগুলো তো সংস্কৃত মন্ত্র, এগুলো আসলে মূলত দেবনাগরী লিপিতে লেখা হয়ে থাকে, কিন্তু আমরা যেহেতু বাংলা অক্ষরে এগুলো লিখছি, যে কারণ দেবনাগরী লিপি তো আমরা সবাই পারি না, সেজন্য বাংলা অক্ষরে যেহেতু আমরা সংস্কৃত মন্ত্রগুলো পাঠ করছি, সেহেতু কিছু বাংলা অক্ষরের সংস্কৃত উচ্চারণ আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তা প্রথমে দেখুন ক্ষীয়, এটাকে ক্ষীয় বলা হয়ে থাকে বা এটা একটা যুক্তবর্ণ। তা এই যুক্তবর্ণটা কীভাবে উচ্চারণ করা হয়? ক্ষ রূপে, ক্ষ অর্থাৎ ক যোগ মূর্ধন্যস্য, এইভাবে হসন্তযুক্ত একটা ক উচ্চারিত হয় আর একটা মূর্ধন্যস্য উচ্চারিত হয়। তাহলে উচ্চারণটা মূলত হয় থাকে এইভাবে। অর্থাৎ অক্ষর শব্দটাকে আমরা বাংলায় তো অক্ষর বলি, বাংলায় বলি অক্ষর, বা এই যে অক্ষর শব্দটা আছে,
এই অক্ষর শব্দটাকে বাংলায় অক্ষর বলে থাকি, কিন্তু সংস্কৃতে উচ্চারণটা কিভাবে হবে? ক যোগ মূর্ধন্য ষতে ভেঙে যাবে, উচ্চারণটা হবে অক্ষর, উচ্চারণটা হবে অক্ষর অক্ষর। আমি দেখাই একটু, অর্থাৎ অ যোগ ক যোগ স মূর্ধন্য স যোগ র, এইভাবে ভেঙে যাবে। অর্থাৎ ক্ষীয় থাকলে সেটা যে জায়গাতেই ক্ষীয় থাকবে সেই জায়গাতে ক এবং মূর্ধন্য ষ উচ্চারিত হবে। তাহলে উচ্চারণটা হবে, অক্ষরের উচ্চারণটা হবে সংস্কৃত ভাষায় অক্ষর অক্ষর। তারপরে মনে করেন যে আরেকটা শব্দ, এটা হলো মনে করেন যে রক্ষা। বাংলায় যদি বলি তাহলে আমরা বলে থাকি যে রক্ষা, ঠিক আছে, রক্ষাকালী বা রক্ষা করো, রক্ষা বলে থাকি। কিন্তু সংস্কৃত উচ্চারণ করলে কি হবে? যে জায়গাতে আমরা ক্ষীয়টা পেয়েছি এই অক্ষরের পরিবর্তে ক যোগ মূর্ধন্য ষ চলে আসবে, অর্থাৎ ক উচ্চারিত হবে তারপরে স উচ্চারিত হবে। তাহলে আমরা র, তারপরে ক্ষীয়ের পরিবর্তে ক যোগ মূর্ধন্য ষ, আর আকার আছে আকার দিয়ে দিলাম। তাহলে উচ্চারণটা হবে এইভাবে, রক্ষা রক্ষা, ঠিক আছে, রক্ষা এইভাবে উচ্চারণ হবে। অর্থাৎ যে জায়গাতে আপনারা ক্ষীয় পাবেন সেই জায়গাতেই ক্ষ উচ্চারণ হবে, ক্ষ ক্ষ, রক্ষা রক্ষা, অক্ষর। তারপর আরেকটা শব্দ দেখাই, মনে করেন যে এই যে এটা বাংলায় আমরা বললে রাক্ষস, বাংলায় একটা শব্দ আছে রাক্ষস, ঠিক না, রাক্ষস। এখন এই রাক্ষসটাকে তো বাংলায় আমরা বলে থাকি রাক্ষস, কিন্তু সংস্কৃত উচ্চারণটা কি হবে? এই ক্ষীয় থাকলে উচ্চারণটা হবে ক যোগ মূর্ধন্য ষতে ভেঙে যাবে। তাহলে উচ্চারণটা হবে এইভাবে, রাক্ষস। আপনারা নিজেরা একটু বলবেন কিন্তু, ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস করবেন, রাক্ষস। অর্থাৎ ক্ষীয় থাকলেই আমি ক যোগ মূর্ধন্য ষতে ভাঙবো, তাহলে রাক্ষস রাক্ষস এইভাবে ভাঙবে। তা এটা হলো ক্ষীয়ের উচ্চারণ। আপনারা যে জায়গাতেই চণ্ডীর যে জায়গাতেই যে মন্ত্রের মধ্যেই ক্ষীয় পাবেন সেই জায়গাতেই ক্ষ রূপে উচ্চারণ হবে, কারণ ক্ষীয়ের সংস্কৃত উচ্চারণ হলো ক্ষ ক্ষ, এই রূপে উচ্চারণ করতে হবে। কেমন? তাহলে রাক্ষস রক্ষা এইভাবে আমরা উচ্চারণ করব। তারপরে একটা মনে করেন যে ক্ষমা, মনে করেন যে ক্ষমা আছে, ক্ষমা বাংলায় তো আমরা ক্ষমা বলে থাকি, কিন্তু সংস্কৃত উচ্চারণ কী হবে? ক্ষীয়ের পরিবর্তে ক্ষ উচ্চারণ হবে। তাহলে ক যুগ মূর্ধন্য ষ, ক্ষীয়ের পরিবর্তে ক যুগ মূর্ধন্য ষ দিলাম, তারপরে ম যোগ আকার, তাহলে উচ্চারণটা হবে ক্ষমা ক্ষমা, এইভাবে ক যুগ মূর্ধন্য ষ সাথে ম আকার, ক্ষমা উচ্চারণ হবে, ক্ষমা। কেমন? তারপর তাহলে এটা হলো আমাদের ক্ষীয়ের উচ্চারণ। আমরা যে জায়গাতেই ক্ষীয় পাবো সেই জায়গাতেই ক্ষ উচ্চারণ করব, এটা সবসময় মনে রাখবেন। তারপরে হলো হ যুগ ম, এটা হলো একটা যুক্ত বর্ণ, এটা আসলে হ যুগ ম এইভাবে উচ্চারিত হয়। মনে করেন যে ব্রহ্মা, ব্রহ্মা আমরা ব্রহ্মা বলে থাকি, ঠিক না, কিন্তু এটা আসলে ব্রহ্মা হবে না, এটা হবে ব্রহ্মা ব্রহ্মা, অর্থাৎ হ যোগ ম রূপে উচ্চারিত হয়, অর্থাৎ হ থাকে এবং ম থাকে। এখন এই ক্ষেত্রে হ এবং ময়ের মধ্যে ময়ের উচ্চারণটা আগে হয়ে থাকে, মটাকে আগে উচ্চারণ করতে হয়, কারণ ম হলো একটা স্পর্শ বর্ণ। এখানে আমি লিখে দিয়েছি এই যে ম, ম হলো একটা স্পর্শ বর্ণ, আর স্পর্শ বর্ণগুলোকে আসলে গুরুত্ব সহকারে অন্যান্য বর্ণের থেকে আগে যদি কোনো একটা স্পর্শ বর্ণ এবং স্পর্শ বর্ণ ছাড়া কোনো একটা বর্ণ যদি থাকে, স্পর্শ বর্ণের বাইরে কোনো একটা বর্ণ, আর স্পর্শ বর্ণ আসলে মূলত ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে আসলে স্পর্শ বর্ণ বলা হয়। অর্থাৎ ক বর্গীয়, প বর্গীয়, ত বর্গীয়, এরকম যে 5টা বর্গীয় বর্ণ আছে, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়। তা এই ক্ষেত্রে হ এবং ময়ের মধ্যে হটা যদিও আগে আছে, হকে কিন্তু আগে উচ্চারণ করা যাবে না, মকে আগে উচ্চারণ করতে হবে, কারণ ম হলো স্পর্শ বর্ণ হওয়ায় আগে উচ্চারণ করতে হয়, এটা হলো ব্যাকরণের একটা বিশেষ নিয়ম। তাহলে মনে করেন যে ব্রাহ্মণ, আমরা বাংলায় বললে ব্রাহ্মণ, কিন্তু সংস্কৃত উচ্চারণ করলে ব্রাহ্মণ, অর্থাৎ প্রথমে ম উচ্চারণ হবে তারপরে হ উচ্চারণ হবে, ব্রাহ্মণ ব্রাহ্মণ। তারপর মনে করেন যে ব্রহ্মা, এই যে এখানে আছে ব্রহ্মা, ব্রহ্মায়ের উচ্চারণটা কী হবে? এই যে যুক্ত বর্ণের পরিবর্তে এটার পরিবর্তে ম যোগ হ আসবে, তাহলে উচ্চারণটা হবে ব্রহ্মা ব্রহ্মা, এইভাবে। অর্থাৎ যে জায়গাতে এই বর্ণটা পাবো সেই জায়গাতে আমরা ম যোগ হ এইভাবে উচ্চারণ করব। অনেকে হটাকে আগে উচ্চারণ করে ফেলে, অর্থাৎ ব্রাহ্মণ ব্রহ্মা এইভাবে উচ্চারণ করে,
ব্রাহ্মা এইভাবে উচ্চারণ করে, কিন্তু এটা আসলে ঠিক না, কারণ আমাদের ব্যাকরণিক নিয়ম অনুযায়ী স্পর্শ বর্ণকে আগে উচ্চারণ করতে হয়। তাহলে ব্রহ্মা, ব্রাহ্মণ এইভাবে আমরা উচ্চারণ করব। তারপরে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই দুইটা অক্ষর দন্তস্ব এবং অন্তস্থ জ। এই দন্তস্ব এবং অন্তস্থ জকে খুবই গুরুত্ব সহকারে মানে ব্যবহার করা হয় বিশেষ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে মনে করেন যে বেশিরভাগ সংস্কৃত মন্ত্র, বেশিরভাগ সংস্কৃত শ্লোকের মধ্যে এই দন্তস্ব এবং অন্তস্থ জয়ের ব্যবহার সবচেয়ে বেশি। এগুলোর ব্যবহার অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। তাই দন্তস্বয়ের যে জায়গাতে আমরা দন্তস্ব পাইলে তো আসলে আমরা বাংলাতে আসলে স হিসাবেই ব্যবহার করে ফেলি, ঠিক না? মনে করেন যে আমরা এই যে সকল বা সবাই, মনে করেন যে সবাই লিখলাম, সবাই। তা এই সবাইটাকে তো আমরা বাংলায় সবাই বলি, সবাই, কিন্তু এটা সবাই হবে না, উচ্চারণটা হবে সবাই। যদি আমরা সংস্কৃতে উচ্চারণ করি সবাই, সবাই, ঠিক আছে, স বা সারওয়া, সারওয়া, বাংলায় বললে তো সর্ব, বাংলায় বললে সর্ব, কিন্তু সংস্কৃতে উচ্চারণ করলে সারওয়া, স উচ্চারণটা আসবে, স। আমি যদি আরো সহজভাবে বলি তাহলে উচ্চারণটা এইভাবে, যদি আরো সহজভাবে বলি তাহলে এটা হলো, আমরা যখন গান শিখি, গান গাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সা রে গা মা বলি, ঠিক না? সা রে গা মা পা ধা নি সা, অর্থাৎ এই ক্ষেত্রে সা এর উচ্চারণটা দন্তস্ব, তারপরে আকার, এই যে দন্তস্বর উচ্চারণটা স, আর সাথে যে আকার লাগলো সা, এই ক্ষেত্রে কিন্তু আমরা দন্তস্বরে কিন্তু সা কিন্তু বলি না, স উচ্চারণ কিন্তু করি না, সারেগামা কিন্তু আমরা বলি না, আমরা বলি সারেগামা। ঠিক একইভাবে সারেগামার যে স আছে, দন্তস্বরের উচ্চারণটা আমরা সারেগামা বা গান শেখার ক্ষেত্রে আমরা যখন সারেগামা বলি, সেই ক্ষেত্রে আমরা দন্তস্বরের উচ্চারণটা যেভাবে করে থাকি, ঠিক একইভাবে দন্তস্বরের উচ্চারণটা হবে, অর্থাৎ ইংরেজিতে এস ও, স এর মতো, ইংরেজিতে এস ও আছে না, স এর মতো উচ্চারণটা আসবে। তাহলে স, সবাই, সকল, সর্বম, ঠিক আছে? তারপরে সা যেটা বললাম আর কি, তাহলে যে জায়গাতে আমরা দন্তস্ব পাবো সেই জায়গাতে আমরা স রূপে উচ্চারণ করবো, স, স। এটা আসলে ছ এখানে লিখলেও, এখানে ছ লিখে দিয়েছি না, এটা হচ্ছে কিন্তু ছ, চ, ছ, ছাতা, ছাতা, ছাতা উচ্চারণ করলে ছ উচ্চারিত হয়। এখানে জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে ছ লিখে দেখিয়েছি, আপনারা আবার ছ উচ্চারণ করবেন না, ছ উচ্চারণ হবে না, উচ্চারণ হবে স। তা দন্তস্ব আসলে এটা দন্ত বর্ণ, দাঁত দিয়ে উচ্চারণ করতে হবে। স আছে তিন ধরনের স, একটা হলো তালবস্য, এই যে একটা আছে তালবস্য, একটা আছে মূর্ধন্যস্য, আর একটা আছে দন্তস্য। এই তালবস্যটাকে আসলে তালু দিয়ে উচ্চারণ করতে হয়, তালু, ঠিক আছে, তালব্য বর্ণ, এটা হলো তালব্য বর্ণ, এটা হলো মূর্ধা, মূর্ধন্য, মূর্ধন্য, মূর্ধন্যস্য বলা হয় এটাকে, মূর্ধন্যস্য, এটা মূর্ধা দিয়ে, অর্থাৎ মূর্ধার মধ্যে জিহ্বা উল্টাবে, এখানে মূর্ধাতে গিয়ে স্পর্শ করবে, ঠিক আছে, মূর্ধন্যস্য। এটা হলো দন্তস্য, দন্ত মানে হলো দাঁত, দাঁত দিয়ে উচ্চারণটা আসবে, স উচ্চারণ হবে, স, বাতাসটা এসে দাঁতের মধ্যে ধাক্কা লাগবে, স, কেমন? আচ্ছা, তারপরে দেখুন অন্তস্থ জ। এই অন্তস্থ জয়ের উচ্চারণটা কীরকম হয়? অন্তস্থ যে জায়গাতেই পাবেন সেই জায়গাতেই ই এবং অ এর একটা সংমিশ্রণ উচ্চারিত হয়, অর্থাৎ ই এবং অ, ঠিক আছে, ইয়া, ইয়া স্বরেও দিতে পারেন অথবা অন্তস্থও দিতে পারেন, অর্থাৎ আমাদের ই এবং ওটাকে একসাথে উচ্চারণ করতে হবে, ইয়া, ইয়া। যদি আপনারা ই এবং ওটাকে আলাদা আলাদা উচ্চারণ করেন তাহলে কিন্তু আবার হবে না, ই ও এইভাবে উচ্চারণ করলে হবে না, একসাথে ইয়াদা, ইয়া, ইয়া, ইয়াদা একসাথে উচ্চারণ করতে হবে, অর্থাৎ ইয়া উচ্চারণটা একসাথে হবে। এক্ষেত্রে মনে করেন যে এই যে এখানে যোদাযোদাহি, একদম সহজভাবে যদি আমরা বলি, আমরা যে যোদাযোদাহি লিখি, বাংলায় বললে তো যোদাযোদাহি, এক্ষেত্রে যোদা না বলে উচ্চারণটা হবে ইয়াদা, ইয়া দা, এইভাবে উচ্চারণটা আসবে। তাহলে ইয়াদা, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে না বলে যুগে যুগে বলতে হয়, আমরা তো যুগ থাকলে এই যে যুগে যুগে বলে ফেলি, যুগে যুগে বলে ফেলি, এটা যুগে যুগে বলবো না, এটা কি বলবো? যুগে যুগে, যুগে যুগে, যুগে যুগে উচ্চারণটা আসবে, সম্ভবামি যুগে যুগে, এইভাবে উচ্চারণটা আসবে, কেমন? তাহলে যে জায়গাতে, এটা আপনারা সবসময় মনে রাখবেন, যে জায়গাতে আপনারা অন্তস্থ জ পাবেন,
চণ্ডীপাঠ করার সময় যখন যে জায়গাতেই আপনারা অন্তস্থ জ পাবেন সেই জায়গাতেই ইয় উচ্চারণটা করবেন। ইয়া 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 উচ্চারণটা করবেন, কেমন? তারপর হলো লুপ্ত হ। এই লুপ্ত হ আসলে এখানে এই যে মাত্রাহীন হ হবে, এক ধরনের হ আপনারা পাবেন যেগুলো দেখতে এইরকম, ঠিক আছে? মাত্রা নাই, উপরে মাত্রা থাকে না। মাত্রা মানে হলো হ এইভাবে এইভাবে উপরে এই যে একটা টান দিলাম, এটাকে বলা হয় মাত্রা। এভাবে মাত্রা থাকলে এটাকে হ বলা হয়। যদি এইভাবে মনে করেন যে লেখা হলো, এভাবে যদি মাত্রা থাকে তাহলে এটা হলো হ। আর যদি মাত্রা না থাকে, মনে করেন যে আমি মাত্রা দিলাম না বা অর্ধ মাত্রা দিলাম, অর্ধেক মাত্রা দিলাম, সামনের দিকে আর মাত্রা দিলাম না, মনে করেন সামনের দিকে মাত্রা নাই, তাহলে সেক্ষেত্রে এটাকে লুপ্ত অ বলা হয়ে থাকে। এখানে এখানে যদিও এখানে সামনের দিকে মাত্রা চলে আসছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে। এটা আপনারা এখানে এই হটা কেটে এখানে মাত্রাহীন হ লিখে দিবেন। একটা মাত্রাহীন হ এখানে লিখে দিবেন এইভাবে একটা মাত্রাহীন হ লিখবেন বা অর্ধমাত্রার হ লিখবেন। অর্ধমাত্রা মানে হলো এটা হলো পূর্ণ মাত্রা, আর অর্ধমাত্রা হলো এই যে এক সাইডে শুধু একটা থাকবে, এটা হলো অর্ধমাত্রা, কেমন? তা এভাবে যখন আপনারা দেখবেন যে কোনো মাত্রা নাই, উপরের দিকে পূর্ণ মাত্রা নেই, সেটাকে বলা হয় লুপ্ত। এরকম কিন্তু লুপ্ত অ এর বিভিন্ন রকমের আমরা পাবো, অক্ষর পাবো আমরা যখন পড়বো। এই লুপ্ত অ এর উচ্চারণটা আসলে আপনার ও এর মতোই হয়ে থাকে, যদিও এটাকে আগের যে অক্ষরটা আছে সেই অক্ষরটার আসলে মানে দৃশ্যর হিসেবে বা দ্বিমাত্রিক হিসেবে আসলে উচ্চারণ করা হয়ে থাকে। তা এই লুপ্ত এর ব্যবহারটা আমি একটু পরে দেখাবো, এই লুপ্ত এর উচ্চারণটা একটু পরে দেখাবো। এটা খানিকটা আসলে অ এর মতো, আবার পূর্ণরূপে আবার অ এর মতো উচ্চারণ হয় না। লুপ্ত অ এর উচ্চারণটা খানিকটা অ এর মতো হলেও পূর্ণরূপে অ উচ্চারিত হয় না। এই লুপ্ত অ এর উচ্চারণটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, লুপ্ত এর উচ্চারণটা একটু পরে দেখাবো। আচ্ছা, তারপরে দেখুন জফলা, অন্তস্থ জফলা। এই অন্তস্থ জ আছে না, এই অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ হলো এই অন্তস্থ জফলা। অর্থাৎ এই অন্তস্থ জটাকে সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয় অন্তস্থ জফলা রূপে। তা মনে করেন যে আমরা তয় জফলা আকার গ, আমরা বাংলায় বললে ত্যাগ বলে থাকি না, মনে করেন যে তয় জফলা আকার গ, বাংলায় বলে আমরা ত্যাগ বলি, ত্যাগ বলে ফেলি না, ত্যাগ বলে ফেলি, ত্যাগ। কিন্তু আসলে ত্যাগ হবে না, কারণ এই জফলার পরিবর্তে এখানেও কিন্তু একটা ইয় উচ্চারণ ব্যবহার করতে হবে। ইয় ইয়, তাহলে ত্যাগ ত্যাগ, ই এবং ও উচ্চারণটা ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। তাহলে এই যে আমরা ত্যাগ ব্যবহার করছি, আমরা বাংলায় ত্যাগ বলছি, যেটা উচ্চারণটা হবে ত যুগ ইয় যুগ আকার যোগ গ। অর্থাৎ এই জফলার পরিবর্তে আমাদেরকে ইও উচ্চারণটা করতে হবে, ই এবং ও উচ্চারণটা করতে হবে। তাহলে ই উচ্চারণের জন্য আমরা রস্বইকার ব্যবহার করতে পারি। অর্থাৎ জফলার পরিবর্তে রস্বইকার দিলাম আর অন্তস্থ দিলাম, যেহেতু ও উচ্চারণ করতে হবে, এখানে আকার ছিল, তারপরে গ দিলাম। অর্থাৎ আমার জফলার পরিবর্তে রস্বইকার আসলো, রস্বই উচ্চারণটা আসলো, আর অন্তস্থ আসলো, কারণ আমার জফলার পরিবর্তে ইও উচ্চারণটা করতে হবে, ইও উচ্চারণ করতে হবে। তাহলে রস্বই এর উচ্চারণ করার জন্য আমি রস্বইকার দিয়ে দিলাম। রস্বই এর সংক্ষিপ্ত রূপ হলো রস্বইকার, রস্বই এর সংক্ষিপ্ত রূপ হলো রস্বইকার, আর এখানে অন্তস্থ ব্যবহার করেছি, তাহলে উচ্চারণটা হবে ত্যাগ ত্যাগ, এইভাবে উচ্চারণটা হবে ত্যাগ। আরও সহজভাবে যদি বলি তাহলে মনে করেন যে রাজ্য, বাংলায় বললে তো আমরা রাজ্য বলে থাকি, রাজ্য বর্গীয় জয়ের সাথে জফলা আছে, তাহলে জফলার পরিবর্তে ইও উচ্চারণটা আসবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা এই জফলার পরিবর্তে ই এবং অ ব্যবহার করতে পারি। তাহলে রাজ হসন্ত দিয়ে তারপরে ইয়, রাজিয়া। অর্থাৎ জফলার পরিবর্তে আমরা ইয় উচ্চারণটা করব, ইয় উচ্চারণ করতে হবে, তাহলে রাজিয়া এভাবে উচ্চারণটা আসবে। অথবা চাইলে আপনার এই রস্বইটাকে রস্বইকার হিসেবে বর্গীয় জ সামনেও লিখতে পারেন, রস্বইটাকে রস্বইকার হিসেবে বর্গীয় জয়ের সামনেও লিখতে পারেন, তাহলে রাজিয়া। আবার আপনারা যদি রাজ্য উচ্চারণ করতে গিয়ে যদি রাজিও বলে ফেলেন, রাজি বর্গীয় জতে গিয়ে আবার টান দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আবার হবে না, রাজিও বলা যাবে না, উচ্চারণটা হবে রাজিয়া, এভাবে একসাথে উচ্চারণ করতে হয়। জফলার উচ্চারণটা ইয় হিসেবে একসাথে উচ্চারণ করতে হবে, তাহলে রাজিয়া ত্যাগ রাজিয়া, এভাবে উচ্চারণটা আসবে। তারপরে দেখুন অনুস্বরের উচ্চারণ। অনুস্বার মূলত কোনো একটা শব্দের শেষে যদি থাকে তাহলে ম রূপে
উচ্চারণ করা হয়ে থাকে কোনো একটা শব্দের শেষে। আর যদি কোনো একটা শব্দের মাঝখানে থাকে তাহলে নয়ের মতো করে উচ্চারণ করা হয়। ঠিক আছে? এছাড়া অনুস্বরের আরও মানে গভীর আরও অনেকগুলো নিয়ম আছে। অনুস্বরের বিসর্গের আরও অনেক অনেক নিয়ম আছে। এগুলো হলো বেসিক নিয়ম, এগুলো আপনারা আপাতত জানেন। যেহেতু আপনারা নতুন, আপনারা এই বেসিক নিয়মগুলো জানেন। তারপরে আরও যখন আরও ভালো করে শিখবেন, জানবেন, তখন আপনারা এই অনুস্বর এবং বিসর্গের আরও গভীর গভীর আরও অনেক এই উচ্চারণ আছে, আরও অনেক নিয়ম আছে, তখন আপনারা সেগুলোও জানবেন, কোনো সমস্যা নেই। প্রথম অবস্থায় আপনারা এইগুলো জানেন। তা অনুস্বার মনে করেন যে কোনো একটা শব্দের শেষে যদি থাকে, মনে করেন যে সর্বম, সর্ব আর অনুস্বার আছে, তাহলে উচ্চারণটা হবে সর্বম, ম রূপে উচ্চারণ হবে, ম। অর্থাৎ অনুস্বার কোনো একটা শব্দের শেষে যদি থাকে তাহলে ম রূপে, কোনো একটা শব্দের মাঝখানে থাকলে নয়ের মতো করে উচ্চারিত হয়ে থাকে। মনে করেন যে সিংহ, আমরা তো সিংহ বলি, সিংহ, তাহলে উচ্চারণটা হবে সিনহা। অনুস্বার শব্দের মাঝখানে থাকায় নয়ের মতো উচ্চারণ, তাহলে সিনহা, সিনহা, এইভাবে উচ্চারণটা আসবে। কেমন? এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন আপনারা, এই যে সংশয়, এক্ষেত্রে অনুস্বারটা শব্দের মাঝখানে আছে, তাহলে সানশায় উচ্চারণ হবে, সানশায়। তারপরে সর্বম, অনুস্বার শব্দের শেষে আছে, তাহলে ম রূপে উচ্চারণ হবে শব্দের শেষে থাকায়। কেমন? আচ্ছা, তাহলে এটা হলো অনুস্বরের উচ্চারণ। যে জায়গাতেই আপনারা অনুস্বর পাবেন, অনুস্বর বা অনুস্বার বলা হয়, আপনারা যে জায়গাতেই অনুস্বার পাবেন সেই জায়গাতেই অবশ্যই, যদি দেখেন শব্দের শেষে আছে অনুস্বার, তাহলে এই যে হসন্ত রূপে ম, এই হসন্তযুক্ত ম ব্যবহার করবেন। অথবা যদি দেখেন শব্দের মাঝখানে আছে তাহলে হসন্তযুক্ত, এই হসন্তযুক্ত ন ব্যবহার করবেন। কেমন? তারপরে দেখুন বিসর্গ, বিসর্গ বাক্যের শেষে থাকলে পূর্ণরূপে হ উচ্চারিত হয়। বিসর্গ বাক্যের শেষে থাকলে পূর্ণরূপে হ, কোনো একটা বাক্যের শেষে যদি দেখেন যে বিসর্গ আছে, তাহলে পূর্ণরূপে হ উচ্চারণ করবেন। মনে করেন যে কোনো একটা মন্ত্র বলছেন, কোনো একটা মন্ত্রের একদম শেষে গিয়ে আপনারা বিসর্গ পেয়েছেন, তাহলে পূর্ণ হ উচ্চারণ করতে হবে। মনে করুন যে এই সর্ব আর বিসর্গ আছে, এখন এই সর্ব শব্দটা কোনো একটা লাইনের বা কোনো একটা মন্ত্রের একদম শেষে সর্ব আছে আর শেষে বিসর্গ আছে, তাহলে উচ্চারণটা সর্বহ, সর্বহ, এইভাবে উচ্চারণটা আসবে, সর্বহ। আর যদি কোনো শব্দ বা বাক্যের মধ্যে থাকে তাহলে অর্ধ হ উচ্চারিত হয়, অর্ধরূপে, অর্ধেক। শব্দ বা বাক্যের মধ্যে যদি থাকে, কোনো একটা বাক্যের বা শব্দের মাঝখানে যদি থাকে, তাহলে অর্ধ হ উচ্চারিত হয়। ঠিক আছে? অর্ধেক রূপে। মনে করেন যে ওম নমঃ, ওম নমঃ ভগবতে, এক্ষেত্রে ওম নমঃ ভগবতে, এক্ষেত্রে এই নমটা কিন্তু দেখুন একটা লাইনের ঠিক মাঝখানে নম আছে এবং এই নময়ের সাথে বিসর্গ আছে, এই নময়ের সাথে বিসর্গ আছে, তাহলে ওম নমঃ, ওম নমঃ ভগবতে, এইভাবে উচ্চারণটা আসবে। এটা হলো বিসর্গের ব্যবহার। অর্থাৎ শব্দ বা বাক্যের মাঝখানে থাকলে বিসর্গের উচ্চারণটা অর্ধরূপে হয়, অর্থাৎ এইভাবে নমঃ, নমঃ উচ্চারণটা হলো। নমঃ বলা যাবে না, নমঃ বললে তো হয়ের পূর্ণ উচ্চারণ হয়ে গেল। আমি আবার বলি, নম আর এটা হলো হ, এটা হলো পূর্ণ উচ্চারণ, নমঃ, নমঃ। আর যখন হয়ের নিচে একটা হসন্ত দিয়ে দিলাম, এটাকে হসন্ত বলা হয়। এরকম যখন হসন্ত দিয়ে দিলাম তখন এটার উচ্চারণ হয়ে গেল নমঃ, নমঃ, এইভাবে উচ্চারণটা আসবে। তারপর দেখুন আগের অক্ষরের কার চিহ্ন যুক্ত হয়ে থাকে। মনে করেন যে কোনো একটা অক্ষর, মনে করেন যে শান্তি বিসর্গ আছে, তাহলে এই বিসর্গের পরিবর্তে, এই বিসর্গের পরিবর্তে হ আসলো। আগের অক্ষরের কার চিহ্ন, অর্থাৎ এই যে রস্বইকার, রস্যৌকার, একার, আকার, অর্থাৎ যে সকল কার চিহ্নগুলো আছে, আকার, একার, রস্বইকার, দীর্ঘইকার, রস্যৌকার, দীর্ঘকার, রিকার, একার, এরকম যে কার চিহ্নগুলো আছে, এই কার চিহ্নগুলা এই বিসর্গের আগের অক্ষরের সাথে, এই যে বিসর্গের আগের অক্ষরের সাথে যদি কোনো কার চিহ্ন থাকে, তাহলে সেই কার চিহ্নটা সেই বিসর্গের পরিবর্তে যে হটা আসবে সেই হয়ের সাথেও যুক্ত হবে। অর্থাৎ এই যে শান্তি, শান্তি, এই যে বিসর্গের পরিবর্তে হ আসলো, আর সাথে আগের অক্ষরের সাথে যে রস্বইকার ছিল সেটাও যুক্ত হবে, তাহলে শান্তিহি, শান্তিহি উচ্চারণ হবে। মনে করেন যে বাসু, আর সাথে বিসর্গ আছে, বিসর্গের পরিবর্তে আমরা জানি হ উচ্চারিত হয়, আর সাথে এই যে আগের অক্ষরের সাথে যে রস্যকারটা আছে সেটাও সেই হয়ের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে বাসুহু, বাসুহু। তারপর মনে করেন যে সার্ভে বিসর্গ আছে,
তাহলে বিসর্গের আগের অক্ষরের সাথে একটা একার আছে, কার চিহ্ন আছে, তাহলে সেই একারটাও সেই হয়ের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে সার্ভেহে, সার্ভেহে এইভাবে উচ্চারণটা আসবে। অর্থাৎ যে কার চিহ্নই থাকবে সেই কার চিহ্নটা যুক্ত হয়ে থাকে। কেমন? আচ্ছা, তারপরে হলো অন্তস্তব। অন্তস্তব আমাদের ব কিন্তু দুই ধরনের আছে সংস্কৃত ভাষায়। একটা হলো অন্তস্থ ব, একটা হলো বর্গীয় ব। একটা অন্তস্থ, সংস্কৃত ভাষায় দুই ধরনের ব আছে, একটা অন্তস্থ ব, একটা হলো বর্গীয় ব। ঠিক আছে? সংস্কৃত মন্ত্রের ক্ষেত্রে আপনারা দেখবেন অন্তস্থ বয়ের ব্যবহার সবচেয়ে বেশি। প্রায় 90% ক্ষেত্রেই, 90% ক্ষেত্রেই আপনারা পাবেন যে অন্তস্থ বয়ের ব্যবহার। আর মাত্র 5% বা 10% ক্ষেত্রে আপনারা বর্গীয় বয়ের ব্যবহার পেয়ে থাকবেন। কেমন? তা সংস্কৃত ভাষায় আসলে অন্তস্থ বটাই আসলে বেশি ব্যবহার করা হয়। তা অন্তস্থ ব আসলে মূলত এই ওয়া হিসেবে উচ্চারণ করা হয়। ওয়া সাধারণত ব উচ্চারণের ক্ষেত্রে আমরা এই যে ঠোঁট লাগিয়ে, ব হলো একটা অষ্টবর্ণ, অষ্ট মানে হলো ঠোঁট, অর্থাৎ ব, বর্গীয় ব। বর্গীয় ব যখন আমরা উচ্চারণ করি তখন আমাদেরকে ঠোঁট লাগিয়ে, দুইটা ঠোঁট একত্রে লাগিয়ে ব উচ্চারণ করতে হয়। অর্থাৎ ব, ব, বাবা, সবাই। ঠিক আছে? সবাই। অর্থাৎ সাধারণত বর্গীয় ব উচ্চারণ করতে হলে আমাদেরকে ঠোঁট লাগিয়ে ব উচ্চারণ করতে হয়। কিন্তু যখন আমরা অন্তস্থ ব উচ্চারণ করব তখন ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করব। অর্থাৎ ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করলে যে উচ্চারণটা আসে সেটাই হলো অন্তস্থ বয়ের উচ্চারণ। এই যেখানে আমি লিখে দিয়েছি ওয়া, ওয়া উচ্চারণটা আসে, অন্তস্থ বয়ের উচ্চারণটা ওয়া হিসাবে আসে। মনে করেন যে এই যে সার্বা, দন্তস্ব ব রে, এই ক্ষেত্রে এই যে বটা আছে এটা যদি অন্তস্থ ব হয় সেক্ষেত্রে এটার উচ্চারণটা হবে সারওয়া, সারওয়া। আর যদি এটা বর্গীয় ব হয় তাহলে উচ্চারণটা হবে সারব, সারব। বর্গীয় ব যদি হয় তাহলে সর্ব, আর যদি অন্তস্থ ব হয় তাহলে সারওয়া, সারওয়া। অর্থাৎ বর্গীয় ব উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে দুইটা ঠোঁট লাগাতে হবে, ঠোঁট লাগিয়ে ব উচ্চারণ করতে হবে, অর্থাৎ ব, ব। আর যখন আমরা অন্তস্থ ব উচ্চারণ করব তখন ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করার চেষ্টা করব। তাহলে স্যার ওয়া, ওয়া, স্যার ওয়া। অর্থাৎ আমরা ব উচ্চারণ করব ঠিকই, তবে ঠোঁট না লাগিয়ে। ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করলে যে উচ্চারণটা আসে সেটাই হলো অন্তস্থ বয়ের উচ্চারণ। তাহলে সারওয়া, সারওয়া এইভাবে উচ্চারণটা আসবে। কেমন? যদিও আপনাদের একটু কঠিন লাগবে প্রথম অবস্থায়, আপনারা ক্লাসগুলো বারবার দেখবেন, ক্লাসের ভিডিওটা দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। প্রথম অবস্থায় এগুলো অনেকবার প্র্যাকটিস করতে হয়। তা দেখুন আমরা কীভাবে অন্তস্থ ব এবং বর্গীয় ব আমরা চিনব। মনে রাখবেন যে সকল বইয়ের সাথে এইভাবে রফলা আছে, রিকার আছে, এগুলো নিশ্চিতভাবে মনে রাখবেন এগুলো হলো এই বর্গীয় ব, এগুলো হলো বর্গীয় ব। কেমন? যে সকল বইয়ের নিচে রফলা, রিকার এগুলো আছে এগুলো হলো বর্গীয় ব। আর যে সকল বইয়ের সাথে মানে যে সকল ব মনে করেন বাকি এরকম ব ছাড়া বাকি যতগুলো ব আছে বেশিরভাগ বই হলো এই অন্তস্থ ব। আপনারা যখন চণ্ডী পড়বেন তখন আপনারা যে সকল বগুলা পাবেন তার বেশিরভাগই হলো কি অন্তস্থ ব। আর যে সকল বইয়ের নিচে এরকম রফলা থাকবে, রিকার থাকবে, এগুলো নিশ্চিতভাবে মনে করবেন যে এগুলো হলো এই বর্গীয় ব। এগুলাকে সাধারণ বয়ের মতো উচ্চারণ করতে হবে। এভাবে রফলাযুক্ত, রিকারযুক্ত বগুলোকে ইয়ের মতো সাধারণ বয়ের মতো, অর্থাৎ আমরা সাধারণত ব যেভাবে উচ্চারণ করি ওইভাবে উচ্চারণ করতে হবে, অর্থাৎ ব উচ্চারণ করতে হবে। আর বাকি সব ক্ষেত্রেই বেশিরভাগ আমরা মন্ত্রপাঠের ক্ষেত্রে যে সকল বগুলো পাবো এরকম রফলা, রিকার যেগুলোর ক্ষেত্রে থাকবে না সেগুলো হলো অন্তস্থ ব। এগুলোর উচ্চারণটা করব আমরা ওয়া, ওয়া এইভাবে আমরা উচ্চারণটা করব। কেমন? এগুলো যখন আমরা মন্ত্র শিখবো না, যখন আমরা এই অর্গলাস্তোত্র, ধ্যান এগুলার মন্ত্রগুলো যখন আমরা ধরে ধরে শিখবো তখন কিন্তু আমরা এগুলা যখন আমরা প্রয়োগ করব তখন আমরা বুঝতে পারবো। তখন আপনাদেরকে এই অন্তস্থ ব এবং বর্গীয় বগুলো আপনাদের আরও ভালোভাবে ক্লিয়ার হবে যখন আমরা আসলে মেইন মন্ত্রগুলো যখন পড়ব।
শুধুমাত্র আজকে তো আপনাদেরকে শুধুমাত্র বেসিকটা দেখিয়ে দিচ্ছে কোন অক্ষরের কী উচ্চারণ। এই অক্ষরের উচ্চারণগুলো আপনাদের আরও বেশি ক্লিয়ার হবে যখন আপনারা এগুলা প্রয়োগ করবেন, যখন আমরা মন্ত্র শিখব না, যখন আমরা এই চণ্ডীর অধ্যায় পড়ব, চণ্ডীর অর্গলাস্তোত্রর মন্ত্রগুলা, এই বর্গীয় ব, অন্তস্থ বইয়ের উচ্চারণটা হলো ওয়া হিসাবে, আর বর্গীয় বইয়ের উচ্চারণটা হলো সাধারণ বইয়ের মতো, যে সাধারণত আমরা ব যেভাবে উচ্চারণ করি ওইভাবে। তা মনে করুন যে এই বইয়ের নিচে রিকার আছে, তাহলে এটা উচ্চারণটা হবে বৃহস্পতি, সাধারণ বইয়ের মতো বৃহস্পতি, ঠিক আছে, এইভাবে। অর্থাৎ এখানে রিকার আছে মানে এটা বর্গীয় বই, এটা নিশ্চিত এটা বর্গীয় ব, এটাকে আমরা সাধারণ বইয়ের মতোই উচ্চারণ করব। আর অন্তস্থ ব আর বর্গীয় বইয়ের ব্যবহারটা আমরা ক্লাস যখন করব সামনের দিনের ক্লাসগুলোতে, তখন এটা আমাদের আরও ভালোভাবে ক্লিয়ার হবে। আপনারা শুধুমাত্র মনে রাখুন যে অন্তস্থ বকে ওয়া হিসেবে উচ্চারণ করে ওয়া, আর বর্গীয় বকে সাধারণ বইয়ের মতো অর্থাৎ ব হিসেবে উচ্চারণ করা হয়। তারপরে দেখুন বফলা, আপনারা এরকম বফলা পাবেন, বফলা পেয়ে থাকবেন, ঠিক আছে, তয়ে বফলা, দয়ে বফলা, এরকম বফলা আপনারা পাবেন। তা কোনো অক্ষরের নিচে যদি বফলা থাকে, এই বফলাটা আসলে একটা অন্তস্থ বয়ের আসলে ফলা চিহ্ন। তা এই অন্তস্থ ব বা এই বফলা এর উচ্চারণটা মূলত উয় হিসাবে হয়ে থাকে, উয়, বফলা এর উচ্চারণটা উয় হিসাবে হয়। অর্থাৎ তয়ে বফলা আছে, তয়ে বফলা থাকলে এর উচ্চারণটা হবে ত যুগ উয় উচ্চারণ। দয়ের নিচে বফলা আছে, দয়ে বফলা, তাহলে দয়ের সাথে উয় উচ্চারণটা আসবে। আর এই রস্যউ উচ্চারণের জন্য আমরা রস্যৌকার ব্যবহার করতে পারি, রস্যউ উচ্চারণের জন্য আমরা রস্যৌকার ব্যবহার করব, ঠিক আছে। তাহলে মনে করুন যে এখানে তয়ের নিচে বফলা আর অনুস্বার আছে, তাহলে তুয়াম, তয়ের নিচে বফলা থাকলে তুয়ো উচ্চারণটা আসবে। তয়ের নিচে বফলা আছে, তাহলে উচ্চারণটা হবে তুয়ো, এইভাবে উচ্চারণটা হবে, কারণ ত যুগ উ যুগ অ এইভাবে উচ্চারণটা আসে। বফলার পরিবর্তে উও উচ্চারণ আসে, উও। তাহলে তয় বফলা আছে মানে তয়ের সাথে উও উচ্চারণটা আসবে, তাহলে রস্য উচ্চারণের জন্য আমরা রস্যকার দিলাম, আর ও উচ্চারণের জন্য আমরা অন্তস্থ দিলাম, তাহলে তয়ের সাথে বফলা থাকলে তুও উচ্চারণটা আসবে। তাহলে এই শব্দটার উচ্চারণটা হবে তুয়ম, অনুস্বার থাকায় ম উচ্চারণ, তুয়ম তথা। তারপর মনে করুন যে দ্বাদশ, বাংলায় বললে দ্বাদশ, কিন্তু সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে দয়ের নিচে বফলা থাকায় দুও উচ্চারণটা আসবে, দুও, ঠিক আছে, দয়ের নিচে বফলা থাকায় দুও উচ্চারণটা আসবে। আর এখানে আকার আছে বলে আকার দিলাম, দ তালবস্য আছে, দ তালবস্য দিলাম, তাহলে দ্বাদশ উচ্চারণটা হবে দ্বাদশ। তারপরে মনে করুন যে একটা আছে না, এই যে দন্তস্ব, নিচে বফলা, আকার, হ আকার, আমি আবার সুন্দর করে লিখি, দন্তস্ব, নিচে বফলা, আকার, তারপরে হ আকার। আমরা বাংলায় বললে সাহা বলে থাকি না, সাহা, এটা আসলে সাহা উচ্চারণ হবে না, কারণ দন্তস্বয়ের নিচে একটা বফলা আছে, তাহলে উচ্চারণটা হবে সুয়, দন্তস্বয়ের নিচে বফলা থাকে সুয়, তারপরে আকার, তাহলে উচ্চারণটা হবে স্বাহা, উচ্চারণটা হবে স্বাহা, কারণ দন্তস্বয়ের নিচে বফলা আছে, বফলা থাকলে সুয় উচ্চারণটা আসলো, ঠিক আছে। অর্থাৎ যে অক্ষরের নিচেই আপনারা বফলা পাবেন সেই অক্ষরের নিচে একটা রস্যকার দিবেন এবং পাশে অন্তস্থ লিখবেন, অর্থাৎ সুয় উচ্চারণটা আসলো দন্তস্বয়ের নিচে বফলা থাকায়। দয়ের নিচে বফলা থাকায় দুও উচ্চারণটা আসলো, তয়ের নিচে বফলা থাকলে তুও উচ্চারণ আসলো, তুও, এইভাবে উচ্চারণগুলা হয়ে থাকে। তারপরে দেখুন হসন্তের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আপনাদেরকে হসন্তের ব্যবহার একটু দেখিয়েছি, মনে রাখবেন এরকম কোনো একটা অক্ষরের নিচে এই যে তালবস্যের নিচে যে ছোটো করে একটা দাগ দেওয়া হলো, তালবস্যের নিচে যে ছোটো করে একটা দাগ দেখছেন, এটা হলো হসন্ত, এটাকে হসন্ত বলা হয়। হসন্তকে মূলত কোনো একটা অক্ষরের নিচে ব্যবহার করা হয়ে থাকে। তাই এই হসন্ত যদি কোনো অক্ষরের নিচে থাকে তাহলে সেই অক্ষরটাকে একসাথে উচ্চারণ করতে হয়, আগের অক্ষরের সাথে একসাথে উচ্চারণ করতে হয়। আর যদি কোনো অক্ষরের নিচে না থাকে তাহলে সেই অক্ষরটাকে পূর্ণরূপে উচ্চারণ করতে হয়, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা করে পূর্ণরূপে উচ্চারণ করতে হয়। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এই যে মনে করেন যে সারেবম, এই ক্ষেত্রে ময়ের নিচে একটা হসন্ত আছে,
ময়ের নিচে হসন্ত আছে, তাহলে উচ্চারণটা হবে সার বম বম। ব এবং ম একসাথে উচ্চারণ হবে, ব এবং মকে একসাথে উচ্চারণ করতে হবে, তাহলে সারবম সারবম। আর এই ক্ষেত্রে আবার সেম শব্দটাই ময়ের নিচে হসন্ত নাই। যদি ময়ের নিচে হসন্ত না থাকে তাহলে প্রত্যেকটা অক্ষরকে পূর্ণরূপে উচ্চারণ করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা করে পূর্ণরূপে উচ্চারণ করতে হবে। তাহলে সার, এটা উচ্চারণ হবে তাহলে সার ব ম, সার ব ম, এইভাবে উচ্চারণটা হবে। ঠিক আছে, সার ব ম, সার ব ম, এইভাবে উচ্চারণ হবে। সারবম, হসন্ত থাকলে একসাথে সারবম, আর যদি হসন্ত না থাকে তাহলে আলাদা আলাদা উচ্চারণ। সারবম সারবম, এইভাবে উচ্চারণটা হবে। কেমন? মনে করেন যে এই যে শব্দটা আছে, এই যে শব্দটা আছে, ময়ের নিচে হসন্ত আছে, ঠিক না? ময়ের নিচে হসন্ত থাকায় আমরা ব্রম উচ্চারণ করেছি, ব্রহ্মা, ব্রহ্মা উচ্চারণ করেছি। যদি ময়ের নিচে মনে করেন যে হসন্ত নাই, যদি ময়ের নিচে যদি হসন্ত না থাকতো তাহলে আমরা মটাকেও পূর্ণ উচ্চারণ করতাম, অর্থাৎ ব্র ম হা, ব্রমহা, এইভাবে উচ্চারণ করতাম। ব্রমহা ব্রমহা ব্রমহা, এইভাবে উচ্চারণ করতাম যদি হসন্ত না থাকতো। কিন্তু এখানে হসন্ত থাকায় আমরা মটাকে আগের অক্ষরের সাথে একসাথে উচ্চারণ করেছি, তাহলে উচ্চারণটা হয়ে গেল ব্রম হা, ব্রম হা, এইভাবে। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে কিছু শব্দ দিব, ঠিক আছে? সেই শব্দগুলোকে আপনারা হোমওয়ার্ক করবেন। কিছু শব্দ দেবো, এগুলাকে আপনারা এভাবে ভেঙে ভেঙে লিখবেন, কোনটার কী উচ্চারণ হয় এভাবে ভেঙে ভেঙে লিখবেন। মনে করেন যে এই যে এখানে শব্দগুলো আছে, যে সংশয়, সংশয়টাকে আপনারা কীভাবে উচ্চারণ করবেন সেটা আমি এখানে লিখে দিয়েছি। সংশয় এইভাবে উচ্চারণ হবে, সর্ব বিসর্গ থাকলে হ উচ্চারিত হয়, তাহলে সর্বহ, এইভাবে আমি ভেঙে ভেঙে লিখেছি। অনুস্বার থাকলে ম উচ্চারিত হয়, সর্বম, ঠিক আছে? এইভাবে, অর্থাৎ প্রত্যেকটা শব্দ আমি কিন্তু এরকম আপনাদেরকে অনেকগুলো শব্দ দিব, এই শব্দগুলোকে আপনারা এইভাবে ভেঙে ভেঙে আপনারা লিখে বাসায় বা বাড়িতে প্র্যাকটিস করবেন, এগুলো হোমওয়ার্ক করে আমাকে জমা দিবেন। কেমন? এতে করে বুঝতে পারবো যে আপনারা এটা ধরতে পারতেছেন কিনা, এগুলো বোঝা যাবে। আচ্ছা, তাহলে এটা হলো হসন্ত। তারপর দেখুন, আপনারা পড়ার ক্ষেত্রে চৈব নৈব এরকম বিভিন্ন অক্ষর পাবেন, ঠিক আছে? চৈব দ্বারা আসলে এবং বোঝায়, এবং এটা সহ এরকম বোঝায় আর কি। তাহলে চৈব থাকলে উচ্চারণটা এইভাবে ভেঙে হয়ে থাকে আর কি। চৈব থাকলে চয়ব চয়ব, এইভাবে চ যুগ এভ, এইভাবে ভেঙে উচ্চারণ করা যায়। চয়ব নয়ব, চয়ব নয়ব। যদি নৈব থাকে নয়ব, নৈব থাকলে নয়ব, চৈব থাকলে চয়ব, এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়। মনে করেন যে বেদ চৈব, ঠিক আছে? তাহলে বেদ চয়ব, বেদ চয়ব, বেদ নৈব, উচ্চারণটা কীরকম হবে? বেদ নয়ব, বেদ নয়ব, এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি। তারপরে দেখুন, একটা বিশেষ একটা নিয়ম, যদি হসন্তযুক্ত এরকম তালবস্য পেয়ে থাকেন, হসন্তযুক্ত তালবস্য, হসন্তযুক্ত দন্তস্য, হসন্তযুক্ত দন্তস্য, হসন্তযুক্ত তালবস্য পেলে সেগুলা বিসর্গতে পরিণত হয়, অর্থাৎ হসন্তযুক্ত হতেও পরিণত হয়ে যায়, অর্থাৎ সেগুলোকে হ হিসেবে উচ্চারণ করতে হয়। অর্থাৎ মনে করেন যে আপনি কোথাও কোনো একটা যুক্তবর্ণ ভেঙেছেন, কোথাও একটা যুক্তবর্ণকে, মনে করেন যে তালবস্য আছে সাথে চ আছে, এখন এই তালবস্য চটাকে যদি আপনারা ভাঙেন, সেই ক্ষেত্রে কিন্তু এই তালবস্য এবং চ ভাঙলে এটাই কিন্তু এই যে হসন্তযুক্ত একটা তালবস্য পাওয়া যায় আর সাথে একটা চ পাওয়া যায়, ঠিক না? তা এই হসন্তযুক্ত তালবস্যটাকে আসলে, হসন্তযুক্ত তালবস্যটা আসলে বিসর্গ হয়ে যায়, আর বিসর্গের উচ্চারণটা আসলে হয়ের মতো করে হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এই শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে উচ্চারণটা হবে নিশ্চয়, নিশ্চয়, এইভাবে উচ্চারণটা হয়ে থাকে, নিশ্চয়। কারণ তালবস্য আমরা ভাঙার ফলে তালবস্যের উচ্চারণটা হ রূপে হয়ে থাকে। তাহলে নিশ্চয়ের উচ্চারণটা যদি আমরা ভেঙে উচ্চারণ করি তাহলে নিশ্চয়, নিশ্চয়, এইভাবে উচ্চারণটা হবে। কেমন? তা এই হলো মোটামুটি বেসিক কিছু উচ্চারণ। আরও অনেক ধরনের উচ্চারণ আছে, আরও অনেক গভীর, অনেক বিস্তৃত, আরও অনেক কিছু আছে, ঠিক আছে? এগুলো শুধুমাত্র একটা বেসিক উচ্চারণ, এগুলো আপনারা ভালো করে প্রথম অবস্থায় এগুলো প্র্যাকটিস করবেন।
তারপরে আপনাদেরকে আরও বিভিন্ন উচ্চারণ দিব, সামনের দিনগুলোতে আরও দিব, সমস্যা নেই। আপনারা আপাতত এই বেসিকগুলোই ভালো করে প্র্যাকটিস করবেন, কেমন? আচ্ছা, তারপরে আপনাদেরকে একটু গ্রুপের মধ্যে যাই। সবাই বুঝতে পেরেছেন তো? সবাই কি বুঝতে পেরেছেন? দাদা নমস্কার। দাদা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন তো। কালদর্শন নিচে যে অসম্পূর্ণ আছে, এটাকে আবার যদি বিসর্গ হয় তাহলে এটা উচ্চারণ করা যাবে না নাকি উচ্চারণ করতে হবে? না, হসন্তযুক্ত হ উচ্চারণ করতে হবে, হসন্তযুক্ত হ। এটা উচ্চারণ করা যাবে না? না, এটা তো শব্দের মাঝখানে আছে না, সেজন্য। শব্দের মাঝখানে আছে সেজন্য। না, ওই কালদর্শন নিচে এখন যেটা বললেন একদম সবার শেষে কালদর্শন নিচে হ্যাঁ হ্যাঁ এটা বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, হবে না? এই তো হসন্তযুক্ত হ, অর্থাৎ এই যে নিশ্চয়টাকে ভাঙলে আমরা নিশ্চয়, নিশ্চয় এইভাবে, নিশ্চয়। হ পূর্ণরূপে হ উচ্চারণ করা যাবে না, হটা পূর্ণ উচ্চারণ হবে না, অর্ধেক উচ্চারণ আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ধ হ, অর্ধ হ উচ্চারণ। আচ্ছা দাদা, দাদা একটা কথা বলছি, এই মাঝখানে বিসর্গ থাকলে তখন ওই উচ্চারণটা অ এর মতো হয় লেখা আছে, তাহলে নিশ্চয় নিশ্চয় এইভাবেও তো বলতে পারি, মানে ওই উনি যেটা বলতে চাইছেন মানে উচ্চারণটা অ এর মতোও তো হতে পারে, মাঝখানে থাকলে, শেষে থাকলেও অ এর মতো হয়, কিন্তু মাঝখানে থাকলে তো অ এর মতো হয়, মানে আপনার এখানে নোট থেকে যেটা শিখে। মাঝখানে থাকলে এই যে নিশ্চয় এভাবে উচ্চারণটা আসবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে। মানে অসন্তযুক্ত হওয়া মানে অ্যাকচুয়াল তো অ এর মতো, মানে একটু মানে অ এর টানটা, পুরো অ নয়, অ এর টানটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসলে আমি কথাগুলো আসলে মানে ঠিকমতো আসতেছে না, তো একটা প্রবলেমও হচ্ছে। অর্থাৎ অর্ধেক হয়ের অর্ধেক উচ্চারণটা আসবে, এটাই হলো আসল কথা। হয়ের অর্ধেক উচ্চারণটা আসবে, কেমন? আচ্ছা, তো আমরা ইয়েতে যাই, একটু গ্রুপের মধ্যে যাই। আপনারা দেখবেন গ্রুপের মধ্যে দুইটা স্লাইড শেয়ার করেছি। আচ্ছা, এখানে দেখুন যে ক যোগ মূর্ধন্য ষ, এই দুইটা একত্রিত হয়ে আসলে ক্ষীয় হয়েছে। তাহলে আমরা রক্ষা পড়েছিলাম না, এটাকে আমরা উচ্চারণ কীভাবে করবো? রক্ষ, রক্ষ। তারপরে যজ্ঞ, হ্যাঁ। তারপরে যজ্ঞ আমরা বলি না, বাংলায় বললে যজ্ঞ, সংস্কৃত উচ্চারণ হবে ইয়াজ্ঞা, 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 ঠিক আছে, ইয়াজ্ঞা, ইয়াজ্ঞা, এইভাবে। তারপরে হ যোগ ম, এটা ব্রহ্ম, ব্রহ্ম, এইভাবে উচ্চারণ আসবে। তারপরে কৃষ্ণা, কৃষ্ণা। এই যে মূর্ধন্যস্বয়ের নিচে, এই যে মূর্ধন্যস্বয়ের সাথে এই যে পাখার মতো একটা জিনিস লাগানো হয় না, এই যে পাখার মতো, এটা আসলে মূর্ধন্য, ঠিক আছে, এটা হলো মূর্ধন্য ন বলা হয়, আসলে মূর্ধন্য ন বলা হয়, মূর্ধন্য ন। আসলে আমরা একসাথে মূর্ধন্য বলে ফেলি। তা এই যে মূর্ধন্য ন আছে না, এটাকে আসলে আমরা এখানে আর কি কৃষ্ণ লেখার ক্ষেত্রে এইভাবে পাখার মতো করে লেখা হয়ে থাকে, কিন্তু এটা আসলে মূর্ধন্য। তা মূর্ধন্য এর উচ্চারণটা আসলে আমরা এই যে মূর্ধা দিয়ে করতে হবে, অর্থাৎ জিহ্বাটাকে উল্টিয়ে মূর্ধাতে নিয়ে যেতে হবে, অর্থাৎ না, না, ঠিক আছে, কৃষ্ণা, কৃষ্ণা, মূর্ধন্য, কেমন? আপনারা মিউট রাখবেন, সবাই মিউট রাখবেন। আচ্ছা, তা যেটা বলছিলাম, মূর্ধন্যের উচ্চারণটা না হিসেবে, না, এই যে কৃষ্ণা, না, জিহ্বাটাকে উল্টিয়ে উচ্চারণ করবেন, জিহ্বা উল্টাতে হবে। সাধারণত আমরা যে দন্ত্যন্যটাকে যেভাবে উচ্চারণ করি ওইভাবে না, দন্ত্যন্য তো মনে করেন যে ন, ন, আর মূর্ধন্যের উচ্চারণটা হলো না, না, মূর্ধন্য হলো জিহ্বা উল্টিয়ে মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হয়, ঠিক আছে। তাহলে কৃষ্ণা এইভাবে উচ্চারণটা হবে। তারপর মনে করেন যে তয় নিচে বফলা, এটা হলো, এই যে বফলাটা হলো অন্তস্তব, বফলার যে তয় নিচে যে বটা থাকে বা বফলা যেটা থাকে, এটা হলো আসলে অন্তস্তব। তাহলে তুয়াম বা তুয়া, তুয়া, এইভাবে। তয়ের সাথে জফলা যেটা বলছিলাম আপনাদেরকে, জফলা, জফলা আসলে মূলত অন্তস্থ জ, ঠিক না? এই জফলাটা আসলে অন্তস্থ জয়েরই একটা সংক্ষিপ্ত রূপ। তাহলে সত্যা, সত্যা, এইভাবে উচ্চারণটা হবে। এটাকে চাইলে এই যে জফলার পরিবর্তে ইয় উচ্চারণ করবেন, মনে করেন যে সাত, সাত, ইয়া, তাহলে সত্যা, সত্যা, এভাবে উচ্চারণটা আসবে, সত্যা। তারপর তয়ের সাথে কোনো একটা তয়ের সাথে আরেকটা ত যুক্ত হলে এইভাবে লেখা হয়, মনে করেন যে দত্ত,
দত্ত এইভাবে লেখা হয়, অর্থাৎ দুইটা তো একত্রিত হয়ে এইভাবে লেখা হয়ে থাকে। এগুলো আপনারা পাবেন যখন মন্ত্র পাঠ করবেন, তখন এগুলো পাবেন। এটা হলো দত্ত। তারপরে দেখুন দন্ত স-এর নিচে ম এইভাবে পাবেন আপনারা, দন্ত স, হসন্তযুক্ত দন্ত স আর সাথে একটা ম। তা এটাকে একসাথে উচ্চারণ করলে স্ম উচ্চারণ হবে, স্মরণ, স্মরণ, ঠিক আছে, স্মরণ, স্মর না, না মূর্ধন্য, স্মরণ, স্মরণ, এইভাবে, স্মরণ, এইভাবে। তারপরে দেখুন দন্তস্ব অন্তস্থ জ আ, অর্থাৎ এই জফলার পরিবর্তে এই জফলাটা কিন্তু অন্তস্থ জ ইয় উচ্চারণ করতে হবে, আর আকারটাই আসলে আ, আকারটাই আসলে আমরা এই যে আ হিসেবে উচ্চারণ করা হয়। তাহলে তাপাস বা তাসিয়া বা তাপাসিয়া আমরা বলি না, মনে করেন যে তপস্যা, দন্তস্ব জফলা আকার, এক্ষেত্রে দন্তস্ব উচ্চারণ হলো স, জফলার পরিবর্তে ইয় আর আকার আ উচ্চারণ হলো, তাহলে তাপস্যা উচ্চারণ হবে ত পস, তাপস্যা, তাপস্যা, এভাবে উচ্চারণটা আসবে। তারপরে দেখুন লুপ্ত অ যেটা বলছিলাম আপনাদেরকে, এই যে এখানে লেখা আছে, এই যে এইভাবে দেখতে হয়ের মতো, কিছুটা খানিকটা হয়ের মতো দেখতে, খানিকটা হয়ের মতো দেখতে হলো, এটা কিন্তু হ নয়, এটাকে হ উচ্চারণ করা যাবে না। সুহপি এইভাবে বলা যাবে না, সুহপি বলা যাবে না, কারণ এটা হ নয়। এই দেখুন এর উপরে কিন্তু মাত্রা নাই, যদি এরকম মাত্রা থাকতো, পূর্ণরূপে এরকম মাত্রা যদি থাকতো, তাহলে সেটাকে হ বলা হতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু মাত্রা দেখতেছেন যে অর্ধ মাত্রা আছে, অর্থাৎ অর্ধেক মাত্রা আছে, বাকি অর্ধেক কিন্তু মাত্রা নাই, তাই এটাকে অর্ধমাত্রা বলা হয়ে থাকে, অর্ধমাত্রা বর্ণ, তাই এটাকে লুপ্ত অ বলা হয়। এইভাবে কোনো অক্ষর যদি পান আপনারা, এটাকে বলা হয় লুপ্ত অ। তা এই লুপ্ত অ এর মূলত কি, লুপ্ত, এটি মূলত লুপ্ত, কিন্তু লুপ্ত হওয়ায় এর কোনো উচ্চারণ হবে না, যদিও এর কোনো তেমন উচ্চারণ নেই, এটার উচ্চারণটা আসলে খানিকটা হালকা ও এর মতো, অর্থাৎ সো, সোপি, সোপি এইভাবে, অর্থাৎ সো উচ্চারণ করলে একটা অটোমেটিক একটা অ এর মতো, অকার যেহেতু আছে এখানে, একটা অকার যেহেতু আছে, একটা অ এর মতো একটা খানিকটা উচ্চারণ আসবে, তা এই জন্য আসলে লুপ্ত অ বলা হয় এটাকে, অর্থাৎ অটা অ এর উচ্চারণটা লুপ্ত হয়ে গিয়েছে, অ এর উচ্চারণটা লুপ্ত হয়ে গিয়েছে, ঠিক আছে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত ও যেটাকে বলে, বা লুপ্ত হয়ে গিয়েছে। তা এই লুপ্ত এর উচ্চারণটা, অর্থাৎ আগের যে শব্দটা বা আগের যে অক্ষরটা আপনারা পাবেন, ঠিক আছে, এই যে এখানে লেখা আছে, তবে এই লুপ্ত অ এর পূর্বের বর্ণের উচ্চারণ এক মাত্রা বেড়ে যাবে, অর্থাৎ দ্বিমাত্রিক উচ্চারণটা আসবে, অর্থাৎ সাধারণত সো, সো উচ্চারণ করলাম, কিন্তু সো এর যদি আমরা দ্বিগুণ উচ্চারণ করি, সোপি, সোপি, ঠিক আছে, সোপি, এইভাবে সো উচ্চারণ করলে একটা অ চলে আসলো, যার ফলে আমাদের লুপ্ত অ এর উচ্চারণটা হয়ে গেল। তাহলে সোপি, সোপি, রাজাও ভূত, রাজা, যাতে গিয়ে একটা টান দিবেন, একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে এই ক্ষেত্রে, যে জায়গাতে এইভাবে আপনারা লুপ্ত অ পাবেন, আগের শব্দটা একটু টান দিতে হবে, আগের অক্ষরটা টান দিতে হবে। তাহলে রাজাও ভূত, রাজাও ভূত, দৃষ্ট দুষোপি, দৃষ্ট দুষেপি, 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 সে, সেওতে, এভাবে টান দিতে হবে। মূলত আগের অক্ষরটা, দাদা আমার একটি প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। দাদা এখানে যে বলেছে যুক্ত বর্ণের আগে হ্রস্ব স্বর থাকলে সেটা দীর্ঘ উচ্চারিত হবে, এর মানেটা কি বুঝিয়েছে এখানে? এই তো যেটা বললাম, টান দিতে হবে, দীর্ঘ উচ্চারণ, অর্থাৎ এই যে দেখতেছো না বর্গীয় জ, দন্তস্ব, অর্থাৎ এই লুপ্ত অ এর আগের যে অক্ষরটা থাকবে, সেটাকে একটু টান দিয়ে একটু দীর্ঘরূপে উচ্চারণ করতে হবে। যদি দীর্ঘরূপে উচ্চারণ করো, একটু টান দিয়ে উচ্চারণ করো, তাহলে লুপ্ত অ এর উচ্চারণটা চলে আসবে। দৃষ্ট দুষে পি, দৃষ্ট দু, রাজা, রাজাও ভূত, রাজাও ভূত, রাজাও ভূত, সোপি, সোপি, এইভাবে, অর্থাৎ আগের স্বরটাকে, অর্থাৎ আগের স্বর মানে হলো আগের যে অক্ষরটা আছে, এটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে, একটু দীর্ঘরূপে উচ্চারণ করতে হবে, তাহলে লুপ্ত অ এর উচ্চারণটা চলে আসে। এটা হলো সবচেয়ে সহজভাবে আমরা যদি মনে রাখতে চাই, ঠিক আছে, এক মাত্রা দুই মাত্রা এগুলো যদি আমরা না বুঝি, ঠিক আছে, এগুলো যদি না বুঝি, সহজভাবে যেটা বলবো, এই লুপ্ত অ এর আগের অক্ষরটাকে টান দিয়ে উচ্চারণ করবেন, একটু একটু লম্বা করে, একটু দীর্ঘরূপে উচ্চারণ করতে হবে, তাহলেই লুপ্ত অ এর উচ্চারণটা চলে আসবে। দাদা একটা প্রশ্ন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলেন।
দাদা ওই কিছুক্ষণ আগে বলছেন যে স্মরণ, তাহলে যদি এটা স্মৃতি হয় তাহলে স্মৃতি হবে নাকি? স্মৃতি, স্মৃতি দন্তের স্বয়ময় রিকার, দন্তের স নিচে ম, স্ম, দন্তস্বর আগে উচ্চারণটা আগে হবে স্ম, স্ম নিচে রিকার দিলাম, তারপর তয় রস্বইকার, তাহলে স্মৃতি, স্মৃতি। আমরা তো স্মৃতি বলে ফেলি, আমরা যেটা উচ্চারণ করি সেটা হলো স্মৃতি। দন্তীয় স রিকার ত, স্মৃতি উচ্চারণ করি, কিন্তু এটা স্মৃতি তো হবে না, কারণ নিচে তো একটা ম আছে না, ময়ের উচ্চারণটাও তো করতে হবে, তাহলে স্মৃতি, স্মৃতি এইভাবে উচ্চারণ, স্মরণা, স্মৃতি এইভাবে। কেমন? ধন্যবাদ দাদা। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের মোটামুটি আজকের উচ্চারণ বিধি। আপনাদের কাজ হলো আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করবেন, বারবার দরকার হয় ক্লাসটা দেখবেন। আজকের ক্লাস কিন্তু রেকর্ড হয়েছে, আপনারা অবশ্যই ক্লাসটা বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন, এবং কোনো ধরনের যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই জানাবেন। নিজেরা একটু উচ্চারণ করে করে রেকর্ড করে করে সেগুলো আমাকে একটু আপনারা পাঠাবেন, ঠিক আছে? আমাকে একটু পাঠাবেন, আমি শুনলে বুঝতে পারবো যে আপনারা কতটুকু পারতেছেন বা আপনাদের হচ্ছে কিনা আমি বুঝতে পারবো। আর আমি আপনাদেরকে কিছু শব্দ দিব, সেই শব্দগুলো আপনারা অবশ্যই আমার আরেকটা প্রশ্ন। সেগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, আমার আরেকটা প্রশ্ন, আমি কিভাবে পাঠাবো এটা এখানে বুঝতে পারছি না। কি? বুঝিনি, কি প্রশ্নটা করুন, আবার প্রশ্নটা আবার করুন, বুঝিনি। রাধে রাধে, কথা শোনা যাচ্ছে না। উনি বলতে চাইছিল যে আপনি যে হোমওয়ার্ক গুলো দিবেন ওগুলো কিভাবে পাঠাবেন আপনাকে। ও আচ্ছা, হোমওয়ার্কগুলো তো এই যে ইয়ে আছে না, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ইনবক্সে, আর যে হোয়াটসঅ্যাপ আছে আমি লিখে দিই। আচ্ছা, না এখানে কি এখানে মেসেজ দিলে কি চার্টে এটাতে দিতে হবে নাকি? বুঝিনি আপনারা। একটা বিষয় যদি আমি কোনো একটা বিষয়ে যদি আপনাকে একটা এখন গ্রুপের মধ্যে মেসেজ দিতে যাচ্ছি, তাহলে চার্ট এটাতে গিয়ে লিখতে হবে মেসেজ? এটা এটা গ্রুপের মধ্যে হবে না, ওনাকে ডাইরেক্ট পার্সোনাল মানে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে, সেটাই বলতে চাইছেন। আমাকে সরাসরি এই নাম্বারে পাঠিয়ে দেবেন, 0164689 আচ্ছা দাদা, আমার ব্যাপারটা 7809, এই নাম্বারে পাঠাবেন। আমি গ্রুপের মধ্যে দেওয়ার জন্য কেন নিষেধ করি, কারণ গ্রুপের মধ্যে আমি বিভিন্ন নোট দিব আপনাদেরকে, সেগুলো যদি দেই আর আপনারা যদি মেসেজ দেন, আপনারা সবাই যদি মেসেজ দিতে থাকেন তাহলে আপনাদেরকে নোটগুলা উপরে উঠে যাবে অনেক, এগুলো কিন্তু উপরের দিকে চলে যাবে, যার ফলে আপনারা সহজে পাবেন না, খুঁজে পাবেন না, দেখা গেল আর খুঁজেই পাবেন না, এরকম হয়ে যায়। তারপর গ্রুপে যদি সবাই কথা বলেন, হ্যাঁ দাদা ওটাই ঠিক। সবাই যদি কথা বলেন, সবাই যে মেসেজ দেন গ্রুপের মধ্যে, তাহলে আমি যে নোটগুলো দিব সেগুলো উপরে উঠে যায়, মানে এগুলো আর পাওয়া যায় না। সেজন্য আমি গ্রুপের মধ্যে চাইছি না আপনারা কেউ গ্রুপের মধ্যে কোনো কিছু দেন, আমাকে ইনবক্সে দিবেন, আমি এগুলো দেখে দেখে আপনাদেরকে বলে দেবো কোন জায়গায় কী সমস্যা আছে, বা ক্লাসের মধ্যে দেখিয়ে দিব। কেমন? যাই হোক, আজকের ক্লাসে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, আর সমস্যা থাকলে এগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবেন, লিখে লিখে রাখবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেগুলা ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো, বা বেশিরভাগ মানুষের যদি একই প্রবলেম হয়ে থাকে এগুলো অবশ্যই ক্লাসে নিয়ে আমরা আলোচনা করব, কোনো সমস্যা নেই। আর আমি এই যে কিছু শব্দ দিব আপনাদেরকে, এগুলো আপনারা হোমওয়ার্ক করে আপনারা আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবেন, আপনারা যে নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়েছিলেন সেই নাম্বারে পাঠিয়ে দেবেন। কেমন? লাস্টে 09646897809, লাস্টে 09 আছে, 09 যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। কেমন? ছবি তুলে হোমওয়ার্ক করে ছবি তুলে সেটা পাঠিয়ে দেবেন, এতে করে আমি দেখবো, বোঝা যাবে আর কি কতটুকু পারতেছেন না পারতেছেন, এগুলো দেখবো। কেমন? আর একটু পরে আমি আপনাদেরকে দিয়ে দেবো, একটু পরে আপনাদেরকে অক্ষর শব্দগুলো দিয়ে দিব, আপনারা একটু হোমওয়ার্ক করবেন আর এগুলো একটু প্র্যাকটিস করবেন। কেমন? একটু নিজের মুখে মুখে প্র্যাকটিস করবেন, কারণ উচ্চারণ কিন্তু লিখে লিখে আমরা লিখে কেন শেখাই, যেন আপনারা বুঝতে পারেন যে এটার উচ্চারণটা কীভাবে হয়ে থাকে, কিন্তু উচ্চারণটা প্রকৃতপক্ষে শিখতেই হবে আপনাদেরকে বারবার মুখে মুখে পাঠ করে করে। সেজন্য বারবার মুখে পাঠ করবেন, উচ্চারণটা বারবার মুখে উচ্চারণ করবেন, মুখে উচ্চারণ করে করে প্র্যাকটিস করবেন, তাহলে ভালো করে শিখতে পারবেন। কেমন? আচ্ছা, কারো কি কোনো মানে কোনো প্রশ্ন আছে? কেউ যদি কোনো প্রশ্ন করতে চান বা কোনো ধরনের কোনো কিছু যদি না বুঝেন তাহলে বলতে পারেন। হ্যাঁ দাদা, একটা কথা ছিল আমার। হ্যাঁ বলুন। দাদা কথাটা হচ্ছে কি, আমি গত ক্লাস যেতে হয়েছিল ওটা মাঝখানে জয়েন করছিলাম আর কি। হ্যাঁ তো হ্যাঁ
যখন আমি ইউটিউবে দেখছি তখন কিছু জিনিস বা স্টুডেন্ট যারা আমরা ছাত্রছাত্রী যারা আছে ওদের কিছু কথা বা প্রশ্নগুলো ছিল না, মানে আপনার ইয়েগুলোই ছিল মধ্যখানের ছিল শেষের এবং প্রথমের কিছু অংশ মানে খাতা ছিল। তো এটা আমার অনুরোধ থাকবে যে মানে পুরো ক্লাস একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত হলে তাহলে মনে হয় একটু ভালো হতো। তাহলে আচ্ছা কেউ যদি প্রশ্ন করে ও প্রশ্নের মধ্যে তো অনেক কিছু শিখার থাকে, তো সেগুলো আমরা শিখতে পারবো যে ক্লাস মিস করে তাদের জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে তো এটা কারণ ঠিক আছে। আমি জানি এটা আপনার ইউটিউবে চ্যানেলে দিচ্ছেন সেজন্য সবকিছু দিতে পারছেন না, এরকম যদি হয় তাহলে আমাদের গ্রুপে পুরো ভিডিওটা দিয়ে দিবেন আর ইউটিউবে যদি দিতে না না, চান এটা তাহলে এটা যেগুলো এটা এডিট করা হয় না, এটা সম্পূর্ণ যাই রেকর্ড হয় সম্পূর্ণটাই সরাসরি দেওয়া হয়ে যায়, ঠিক আছে, সম্পূর্ণটাই সরাসরি দেওয়া হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আমার আছে ঠিক আছে তাহলে। ক্লাসের আচ্ছা আচ্ছা মানে মিসকে ছিল সেই জন্য আমি এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, সম্পূর্ণ ক্লাসটাই আমরা ইয়ে করে দিয়ে দেবো। আচ্ছা সেদিন কে যেন একজন একটা প্রশ্ন করছিলেন, তারপর আমাদের ক্লাসের লিঙ্ক চলে গেছিলো। আমাদের একটা প্রশ্ন ছিল রাবণ সম্পর্কিত, রাবণের চণ্ডীপাঠ নিয়ে, ঠিক না? এটা কে প্রশ্ন করেছিলেন, আপনি করেছিলেন না অন্য কেউ, না কি কে করছিল এটা? আচ্ছা যাই হোক, না আমি করেছিলাম। ও আচ্ছা হ্যাঁ, যা আচ্ছা যেটা বলছিলাম, হ্যাঁ এই যে আমাদের যে এই মার্কণ্ডেয় পুরাণ যদিও অনেক পরবর্তীতে আসছে, কিন্তু এর রামায়ণ যে জিনিসটা হয়েছে, রামায়ণটা তো আসলে সত্যত্রেতা যুগে আসলে রামায়ণ এসছে, ঠিক না? যদিও তখন পৌরাণিক যুগ ছিল, পৌরাণিক যুগে আসলে মূলত সকল দেবদেবী বা দুর্গা ওনাদের আমরা আমরা তখন ওনাদের পরিচয়গুলো পাই। সত্যযুগে আসলে তখন আসলে পুরাণ ছিল না, পুরাণ তো আসলে পরবর্তীতে আসছে। সত্যযুগে আসলে বেদ ছিল, বৈদিকভাবে পূজা হতো যজ্ঞের মাধ্যমে। মধ্যে যে সমস্ত মন্ত্রগুলো নেওয়া হয়েছে এগুলো সমস্ত তান্ত্রিক টেক্সট, মানে পুরো মন্ত্রগুলো তান্ত্রিক মন্ত্র আর কি বলতে চাইছি। এবার এই তান্ত্রিক মন্ত্র কিন্তু পুরোটা আমাদেরই মানসিক স্থিতির উপর ডিপেন্ড করে।